আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশন করতে হয়। আজকে আমি ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কাউকে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এবং প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় তিনটি। পয়েন্ট নাম্বার 1, ভার্ব দ্বারা বাক্য শুরু হলে। পয়েন্ট নাম্বার 2, ডোন্ট দ্বারা বাক্য শুরু হলে। পয়েন্ট নাম্বার 3, বাক্যে কোথাও প্লিজ থাকলে। যদি কোনো বাক্যে তোমরা দেখতে পাও যে বাক্যের কোথাও না কোথাও প্লিজ কথাটা লেখা আছে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একইভাবে বাক্যের প্রথমেই যদি ডোন্ট কথাটা লেখা থাকে অথবা কোনো ভার্ব দ্বারা যদি বাক্যটা শুরু হয়, তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো কিভাবে করতে হয়। ডোন্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেইডের পরিবর্তে ফরবেড বসাতে হয়। বাক্যে যদি কোথাও প্লিজ থেকে থাকে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড লিখতে হয়। আর ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেক্ষেত্রে দুইটা জিনিস বসতে পারে। প্রথমটা হচ্ছে, যদি ওই বাক্যটা দ্বারা কাউকে কোনো কিছু আদেশ করা বোঝায় তাহলে সেইডের পরিবর্তে অর্ডারড বসে। আর যদি কোনো বাক্য দ্বারা কাউকে কোনো ভালো কিছুর জন্য উপদেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসে। আরও কিছু জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে, যেমন টুটা সবসময় কি হবে? উঠে যাবে। এটা আমরা আগে থেকেই জানি যে প্যাসেজ ন্যারেশন করার সময় টুটা সবসময় উঠিয়ে দিতে হয়। আর কমা এবং কোটেশন এই জিনিসটাকে তুলতে হলে ওই দুইটার পরিবর্তে আবার আমাদেরকে এখানে কী দিতে হবে? একটা টু দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে, গত পর্বে আমি তোমাদের যখন বেসিক চেঞ্জে টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সগুলো সবসময় পাস্ট টেন্স হয়ে যায়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা একটু ব্যতিক্রম, কারণ কোটেশনের ভেতরে টেন্স পরিবর্তন করা যাবে না। যখনই আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশন করব তখন কোটেশনের ভেতরে টেন্স কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এবার আসো কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমরা বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা। প্রথমেই 1 নম্বর এক্সাম্পলটা সবাই খেয়াল করো। হি সেড টু মি ডোন্ট টাচ মাই বুক। কোটেশনের ভেতরে প্রথমেই কিন্তু এখানে ডোন্ট কথাটা লেখা আছে। আগেই বলেছি ডোন্ট দ্বারা কোনো বাক্য শুরু হলে সেই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটাও লেখা ছিল ডোন্ট দ্বারা কোনো বাক্য শুরু হলে সেইডের পরিবর্তে ফরবেড বসাতে হয়। টুটা সবসময় উঠে যায়। মিয়ের পরিবর্তে আমি এখানে মি বসিয়েছি। আর কমা কোটেশনের পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসাতে হয়। এই পর্যন্ত হয়ে গেল। এখন আসো ডোন্ট কথাটা যে লেখা আছে এই ডোন্ট কথাটার ডো অংশটা সবসময় তুলে দিতে হবে। তাহলে ডোটা উঠে গেলে এখানে পড়ে থাকবে কে? এন কমা টি। আর এন কমা টি দ্বারা নট বোঝায়, তাহলে আমি এন কমা টির পরিবর্তে এখানে কি লিখেছি? নট। এখানে আমাদের আরও একটা বিষয় জেনে রাখা লাগবে, নট শব্দটা সবসময় টু এর আগে বসে। আবার দেখো, নট শব্দটা সবসময় টু এর আগে বসাতে হয়। এরপর বাকি অংশটা আমরা যেভাবে আছে সেম টু সেম সেভাবেই বসিয়ে দিব, শুধু একটা জিনিস এখানে পরিবর্তন হবে, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। দেখো এখানে মাই কথাটা লেখা আছে। মাই শব্দের অর্থ কি? আমার। মাই মানে হচ্ছে আমার, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন। বেসিক চেঞ্জে গেলে তোমরা আবারও দেখে আসতে পারবা ফার্স্ট পারসন সবসময়ই প্রথম অংশের সাবজেক্টকে ফলো করে। তাহলে এই প্রথম অংশের সাবজেক্টকে হি, তার মানে এই মাইটা এই হিকে ফলো করবে। কিন্তু দেখো আমরা যদি এই মায়ের পরিবর্তে এখানে হি বসাতাম তাহলে বাক্যটা কিন্তু সুন্দর দেখাতো না। আমরা যদি বলতাম যে নট টু টাচ হি বুক, নট টু টাচ হি বুক, সাধারণত হি কথাটা আমরা যদি প্রথমে মানে বাক্যের একেবারে প্রথম দিকে যদি পার্সন পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আমরা হিকে হি বসাই, কিন্তু পার্সন পরিবর্তনটা যদি বাক্যের একটু শেষের দিকে করতে হয় তাহলে হি এর পরিবর্তে সাধারণত হিজ বসে। আবারও বলছি, যদি পার্সন পরিবর্তনটা বাক্যের শুরুর দিকে করতে হয় তাহলে এখানে যা আছে মানে হি আছে দেখে দেখে হি আমরা বসাতাম, কিন্তু দেখো আমরা পার্সনটা যে পরিবর্তন করতেছি এখানে যে মাই বুক কথাটা লেখা, এই মাই কথাটা কিন্তু বাক্যের একেবারে শেষের দিকে আছে। আর শেষের দিকে যদি থাকে তাহলে হি না লিখে সবসময়ই হিজ লিখতে হয়, এটা জেনে রাখতে হবে।
এরপর বাকি অংশটা যেভাবে আছে সেভাবেই দেখে দেখে বসবে। এক্সাম্পল নাম্বার 2, হি সেড টু ইউ ডোন্ট গো আউট। সেম আগের মতোই কোটেশনের ভেতরে দেখো প্রথমেই কিন্তু ডোন্ট কথাটা লেখা আছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ডোন্ট দ্বারা বাক্য শুরু হলে সেইডের পরিবর্তে ফরবেড বসে, টুটা উঠে যায়, ইউর পরিবর্তে কোনো কিছুই বসবে না, ইউর পরিবর্তে ইউই বসবে। আর কমা কোটেশনের পরিবর্তে সে আগের মতোই আমরা এখানে একটা টু বসিয়েছি। আর আমরা জানি ডো কথাটা সবসময় উঠে যায়, তাহলে বাদ থাকবে কি এখানে এন কমা টি, সেই নটটা দেখো এখানে বসিয়েছি আমরা, একটু আগেই বলেছি নট কথাটা সবসময় টু এর আগে বসে। এরপর বাকি যে অংশটুকু গো আউট, এটা যেভাবে আসে সেভাবেই বসবে, যেহেতু এখানে আমাদের পার্সন পরিবর্তনের কোনো কাজ নেই, কাজে এটা যেভাবে আছে সেভাবেই বসবে। এক্সাম্পল নাম্বার 3, রনি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দেখো তো বাক্যের শেষে একটা প্লিজ লেখা আছে কিনা। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তার মানে এই বাক্যে কিন্তু শেষে একটা প্লিজ লেখা আছে। আমরা একটু আগের স্লাইডে চলে যাই, সেখানে তোমরা দেখতে পাবা বাক্যে যদি কোথাও প্লিজ থাকে তাহলে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড বসাতে হয়। তাহলে আমাদের ওইখানে কি চেঞ্জ হবে, তাহলে সেইডের পরিবর্তে আমাদের কি দিতে হবে, আমরা জানি কোনো বাক্যে যদি প্লিজ থেকে থাকে তাহলে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড বসে, টুটা সেই আগের মতোই উঠে যাবে, মিয়ের পরিবর্তে এখানে মি বসবে, কমা কোটেশনের পরিবর্তে সবসময়ই ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, এ কারণে দেখো এখানে গিভ আছে, দেখে দেখে আমি গিভই বসিয়েছি, এখানে টেন্স কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এখন আসো মি মানে কি, মি শব্দের অর্থ হচ্ছে আমাকে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সবসময়ই প্রথম অংশের সাবজেক্টকে ফলো করে। তাহলে প্রথম অংশের সাবজেক্ট এখানে কে আছে দেখো, রনি। প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে রনি, আর রনি যেহেতু একটা ছেলেদের নাম, ছেলেদের নামের পরিবর্তে আমরা সবসময় হি ব্যবহার করি, কিন্তু দেখো আমি কিন্তু এখানে হি লিখি নাই, এখানে আমি কি লিখেছি, হিম লিখেছি। দেখো হওয়ার কথা ছিল হি, কিন্তু আমি হি না লিখে এখানে হিম কথাটা লিখেছি। আমি হিম কখন ব্যবহার করব, এখানে যদি আমি হিম না লিখে যদি হিজ লিখতাম তাহলে বাক্যটা কেমন হতো দেখো, গিভ হিজ এ গ্লাস অফ ওয়াটার। তোমরা নিজেরাই দেখো বাক্যটা কিন্তু অর্থবোধক মনে হয় না। একইভাবে যদি হি বসাতাম, গিভ হি এ গ্লাস অফ ওয়াটার, এটাও কিন্তু সুন্দর মনে হয় না। কিন্তু যদি আমি এখানে হিম বসাই, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, তাহলে কিন্তু তখন বাক্যটা অনেক সুন্দর দেখায়। তাহলে এটা আমাদের খেয়াল রাখা লাগবে, যখনই আমরা হি কথাটাকে পার্সন পরিবর্তন করতে যাব তখন আমাদের তিনটা জিনিস ট্রায়াল দিতে হবে, একটা হচ্ছে হি, একটা হচ্ছে হিস, আর একটা হচ্ছে হিম। এই তিনোটাই আমরা বসিয়ে দেখব মনে মনে, যেটা বসালে বাক্যটা বেশি সুন্দর মনে হয় আমরা সেটাই ওখানে বসিয়ে দিব। যদিও এটা রিলেটেড একটা পজিটিভ কেসের নিয়ম আছে, এই নিয়মটা আমি তোমাদেরকে পরে শেখাবো। আপাতত আমরা যেহেতু এটা শর্টকাটে কীভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, কাজেই তোমরা আপাতত এই ট্রায়াল মেথডটাই ফলো করতে পারো, যে গিভের পরে তুমি প্রথমে একবার হি বসাবা, তারপরে তুমি গিভের পরিবর্তে একবার হিজ বসাবা, এরপর হচ্ছে হিম বসাবা, দেখবা কোনটাতে বাক্যটা বেশি সুন্দর দেখায়। দেখো গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এভাবেই কিন্তু বাক্যটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। এখন আমরা চলে আসি এক্সাম্পল নাম্বার 4, হি সেইড স্ট্যান্ড আপ। দেখো এই বাক্যে কিন্তু ডোন্ট দিয়েও শুরু হয়নি, আবার বাক্যে কিন্তু কোথাও কোনো প্লিজও লেখা নাই, তার মানে এই বাক্যটা আমাদের একটু অর্থ বুঝে করতে হবে। স্ট্যান্ড আপ এই কথাটা আমরা নর্মালি আমরা যখন স্ট্যান্ড আপ কাউকে বলি তখন কিন্তু তাকে আদেশ করেই বলি। আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের কোনো এক্সাম্পল টেনে নিয়ে আসি, যখন কোনো ক্লাস টিচার বা কোনো টিচার আমাদের ক্লাসে প্রবেশ করে তখন অনেক সময় যখন আমাদেরকে তারা পড়া ধরে বা পড়া জিজ্ঞাসা করে তখন কিন্তু তারা আমাদেরকে বলে যে স্ট্যান্ড আপ, তার মানে সে কিন্তু আমাকে আলটিমেটলি আদেশ করে। যেহেতু স্ট্যান্ড আপ কথাটা দ্বারা আমাদেরকে আদেশ করা বোঝায়, কাজেই আদেশ করা বোঝালে সেইডের পরিবর্তে কি বসে, অর্ডার্ড। এই নিয়মটা আমরা আবার একটু আগে থেকে দেখে আসি। দেখো একেবারে নিচের দিকে এই রুলটা লেখা আছে, যদি আদেশ বোঝায়
যদি আদেশ বোঝায় তাহলে সেইডের পরিবর্তে কি বসে? অর্ডার্ড বসে। যদি আদেশ বোঝায় সেইডের পরিবর্তে কি বসে? অর্ডার্ড বসে। আর আমাদের ওই বাক্যটাতে কিন্তু দেখো স্ট্যান্ড আপ কথাটা দ্বারা কিন্তু আদেশ করা বোঝায়, এ কারণে এটার পরিবর্তে আমাদের অর্ডার্ড বসাতে হয়েছে। এরপর কমা কোটেশনের পরিবর্তে সবসময় টু বসে, এটা আমরা আগে থেকেই জানি। এরপর বাকি অংশটা কিন্তু আর কোনো পরিবর্তন হয় নাই, স্ট্যান্ড আপ। তার মানে যখন কোনো বাক্যে কাউকে কোনো কিছু আদেশ করা বোঝাবে তখন আমাদের খুব বেশি কিছু পরিবর্তন করতে হবে না, আমরা শুধুমাত্র সেইডের পরিবর্তে, আবার দেখো যখন কোনো বাক্য দ্বারা কাউকে আদেশ করা বোঝায় সেইডের পরিবর্তে অর্ডার্ড বসাবো, কমা কোটেশনের পরিবর্তে শুধুমাত্র টু বসাবো। দেখো আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ নেই, বাকিটুকু প্রশ্নে যেভাবে আছে দেখে দেখে ঠিক সেম টু সেম সেভাবেই বসবে। এক্সাম্পল নাম্বার 5টা দেখো, রনি সেড টু কামাল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এই দুইটা বাক্য তোমরা একটু মনে রাখবা সবসময়, কারণ যখন পরীক্ষায় কোনো প্যাসেজ ন্যারেশন বা এরকম টাইপ কোনো কিছু আসে তখন ওই বাক্যগুলো কিন্তু আমাদের পরিচিত বাক্যগুলাই বেশি আসে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এই কথাটার অর্থ হচ্ছে সবসময় সত্য কথা বলবে। অলওয়েজ মানে হচ্ছে সবসময়, স্পিক মানে বলবে, আর দ্য ট্রুথ মানে হচ্ছে সত্য কথা। তার মানে সবসময় সত্য কথা বলবে। এটা কি আমরা একটা মানুষকে উপদেশ দেওয়া বোঝাই না? আমাদের বড় যারা গার্ডিয়ান আছে, মা বাবা অথবা হতে পারে আমাদের কোনো টিচার, তারা কিন্তু আমাদের সবসময়ই এই উপদেশটা দিয়ে থাকে যে তোমরা সবসময়ই সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তার মানে এই বাক্যটা দ্বারা কিন্তু উপদেশ বোঝাচ্ছে। আর উপদেশ বোঝালে সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসে, এটা আমার আগের স্লাইডে লেখা আছে যে উপদেশ বোঝালে সেইডের পরিবর্তে কী বসবে? অ্যাডভাইসড। টুটা সবসময় উঠে যাবে। এরপর কামাল সেম টু সেম দেখে দেখে ওইটাই বসবে। আমি কমা কোটেশনের পরিবর্তে এখানে কি বসিয়েছি? টু বসিয়েছি। আর আগেই বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তবে এখানে একটা নিয়ম আমাদের জেনে রাখা লাগবে, অলওয়েজ শব্দটা সবসময়ই আমাদের বাক্যের একেবারে শেষে বসাতে হবে। দেখো আমি অলওয়েজকে কিন্তু একদম শেষে বসিয়েছি। স্পিক দ্য ট্রুথ এই অংশটাকে আগে লিখে নিয়েছি, এরপর অলওয়েজকে একেবারে শেষে বসিয়েছি। সো এটুকু মনে রাখলেই হবে যে অলওয়েজ সবসময়ই বাক্যের শেষে বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের একেবারে সর্বশেষ যে নিয়ম, আই সেইড নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই মানে হচ্ছে কখনো মিথ্যা কথা বলো না। দেখো এটাও কিন্তু একটা উপদেশ দেওয়া বোঝায়। নেভার টেল এ লাই মানে হচ্ছে কখনো মিথ্যা কথা বলো না। যেহেতু এটা একটা উপদেশমূলক বাক্য, আর উপদেশ বোঝালে সেইডের পরিবর্তে কি বসে? অ্যাডভাইসড বসে। কমা কোটেশনের পরিবর্তে কি বসলো? এখানে টু বসলো। আর নেভারটা আমি দেখে দেখে এখানে বসিয়ে দিলাম, আর টেল এ লাই যেভাবে আছে সেভাবেই বসবে। তবে এখানে আমরা আগের বার যেমন শিখেছি অলওয়েজটা বসে বাক্যের শেষে, একইভাবে এখানেও জেনে রাখতে হবে নেভারটা সবসময় টু এর আগে বসে। মনে থাকবে সবার, নেভার শব্দটা সবসময় টু এর আগে বসাতে হয়। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব অপটেটিভ সেন্টেন্সে। তাহলে শুরুতেই আসো, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা আমরা কোনো ব্যক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া বা প্রার্থনা করি, অথবা কোনো মানুষের ভবিষ্যতে মঙ্গলের জন্য প্রার্থনা করি, সেই ধরনের বাক্যকেই বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এটা চেনার উপায়টা খুবই সহজ, কারণ এইটাতে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের মতো এতগুলো আলাদা ধরনের ক্লাসিফিকেশন নাই। কোটেশনের ভেতরে প্রথমেই যদি আমরা দেখি যে মে কথাটা লেখা আছে, স্লাইডে খেয়াল করো সবাই, কোটেশনের ভেতরে প্রথমেই যদি মে থাকে, মানে মোট কথা কোনো বাক্যে কোটেশনের ভেতরে যদি প্রথমেই মে কথাটাকে আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝে নিব ওই বাক্যটা হচ্ছে কোন ধরনের বাক্য? একটা অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো ঠিক কেমন হয়? বাক্যে যদি আল্লাহ বা গড বা অলমাইটি থাকে তাহলে সেইডের পরিবর্তে প্রেইড বসে। আর বাক্যে যদি এগুলা কোনো কিছুই না থাকে তাহলে সেইডের পরিবর্তে উইস্ট বসে। আর কোটেশনের ভেতরের অংশকে আমাদের সবসময় সাজিয়ে লিখতে হবে। আর একটা বাক্যকে আমরা কিভাবে সাজিয়ে লিখি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে মের পরিবর্তে মাইট বসাতে হবে। আমরা নিচের এক্সাম্পলটা দেখি, তাহলে এটা পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে যাব। দ্য টিচার সেইড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ।
প্রথমেই দেখো কোটেশনের ভেতরে প্রথমেই কিন্তু এখানে মে কথাটা লেখা আছে। আর একটু আগে বলেছি যে কোনো বাক্যের যদি প্রথমেই মে কথাটা লেখা থাকে তাহলে সেই বাক্যটাকে কী বাক্য বলা হয়? অপটেটিভ সেন্টেন্স। এই যে দেখো প্রথমেই মে থাকবে, তাহলে দেখো তো আমাদের বাক্যের কোটেশনের প্রথমেই মে আছে কি না? যেহেতু প্রথমেই মে আছে তাহলে আমি বলতে পারি যে এই বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আসলে এটাকে আমরা চেঞ্জ করব। এই অপটেটিভ সেন্টেন্সে আল্লাহ কথাটা কিন্তু লেখা আছে, আর আমরা জানি আল্লাহ বা গড অথবা অলমাইটি থাকলে সেইডের পরিবর্তে কি বসে? প্রেইড বসে। দেখো আমি এখানে সেইডের পরিবর্তে কিন্তু প্রেইড বসিয়েছি, তাহলে দ্য টিচার সেইডের পরিবর্তে প্রেইড, টুটা সবসময় উঠে যাবে। এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় টু তো উঠে যাবেই, এর সাথে সাথে টু এর পরের যে অংশটাই, যে দেখো এখানে লেখা আছে টু মি, এই পুরো অংশটাই কিন্তু উঠে যাবে। উঠে যাওয়ার পর কমা কোটেশনের পরিবর্তে এই বাক্যে দ্যাট বসে। অপটেটিভ সেন্টেন্সে কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসে। এরপর আমাদের সেই আগের রুল, কোটেশনের ভেতরের অংশটাকে সাজিয়ে লিখতে হবে। তার মানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মের পরিবর্তে মাইট বসবে। দেখো এই বাক্যে সাবজেক্টকে আল্লাহ, এজন্য আমি প্রথমেই কিন্তু আল্লাহ কথাটা লিখে নিয়েছি। এরপর মের পরিবর্তে কি বসে? এই যে দেখো মের পরিবর্তে মাইট বসে, এটা আমরা একটু আগেই দেখেছি, মের পরিবর্তে মাইট বসে। এরপর দেখো ব্লেসের পরিবর্তে ব্লেসই বসবে, এখানে কোনো চেঞ্জ নাই। এবার আমাদের পার্সনটা পরিবর্তন করতে হবে। ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, আর তুমিটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা জানি সেকেন্ড পার্সন সবসময়ই প্রথম অংশের অবজেক্টকে ফলো করে। দেখো এই প্রথম অংশে অবজেক্ট কে ছিল? মি ছিল। প্রথম অংশের অবজেক্ট কে ছিল? মি ছিল। তাহলে এখানে দেখো ইউর পরিবর্তে আমি কিন্তু মি বসিয়েছি, ইউর পরিবর্তে এখানে কি বসেছে? মি বসেছে। আর ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এটা কাকে ফলো করেছে? এই যে প্রথম অংশের সাবজেক্টকে, অবজেক্টকে ফলো করেছে। ইউ সবসময় প্রথম অংশের অবজেক্টকে ফলো করবে। এখন আমরা 2 নম্বর এক্সাম্পলটায় চলে আসি। হি সেড টু মি মে ইউ লিভ লং। দেখো এই বাক্যেও কিন্তু প্রথমেই একটা মে লেখা আছে, তাহলে আমরা জানি মে দ্বারা কোনো বাক্য শুরু হলে সেই বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। কিন্তু এই বাক্যে দেখো কোথাও আল্লাহ বা গড বা অলমাইটি এরকম টাইপ কোনো কথা কিন্তু এখানে লেখা নাই। তাহলে আল্লাহ বা গড যদি না থাকে, বাক্যে যদি এগুলো না থাকে, তাহলে সেইডের পরিবর্তে কী দিতে হয়? উইস্ট দিতে হয়। তাহলে দেখো আমি সেইডের পরিবর্তে এখানে উইস্ট দিয়েছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। সেইডের পরিবর্তে উইস্ট কেন বসলো? কারণ এই বাক্যটাতে আল্লাহ বা গড অথবা অলমাইটি কোনোটিই নেই। টু মি এই অংশটা সবসময় উঠে যাবে অপটেটিভ সেন্টেন্সে। এরপর কমা কোটেশনের পরিবর্তে সেই আগের মতোই এটার পরিবর্তে দ্যাট বসবে। আর আমরা জানি কোটেশনের ভেতরের অংশটাকে সবসময়ই সাজিয়ে লিখতে হবে। তাহলে সাজিয়ে লিখতে গেলে আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে মেয়ের পরিবর্তে মাইট লিখতে হবে। তাহলে এই বাক্যে সাবজেক্ট কী ছিল? ইউ। কোটেশনের ভেতরে সাবজেক্ট হিসেবে কী লেখা আছে? ইউ। আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন সবসময়ই প্রথম অংশের অবজেক্টকে ফলো করে। তাহলে প্রথম অংশের অবজেক্ট এখানে কী লেখা আছে? দেখো মি কথাটা লেখা আছে। তাহলে ইউটা কাকে ফলো করবে? মিকে ফলো করবে। মি মানে কি? আমাকে। কিন্তু আমরা জানি আমাদের 3টা জিনিস বসিয়ে ট্রায়াল দিতে হয়, কিন্তু কোনো বাক্যের শুরুর দিকে যদি আমাদের পার্সন পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাবজেক্টের ফর্মটা ব্যবহার করতে হবে। যেমন মি অর্থ হচ্ছে কি? আমাকে, আর এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। তাহলে এখানে মি না লিখে কী লিখতে হবে? আই লিখতে হবে। তাহলে বাক্যের প্রথম দিকে যদি আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? যেমন আই, ইউ, হি, শি, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। পরবর্তী পরিবর্তনটা দেখো, মের পরিবর্তে এখানে কি বসেছে? মাইট বসেছে। এরপরে লিভ লং দেখে দেখে আমি বসিয়ে দিলাম লিভ লং। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তবে এখানে আরেকটা বিষয় তোমাদের আমি একটু অ্যাড করে রাখি, যে কোনো পার্সন পরিবর্তন করতে গেলে আমাদের 3টা ফর্ম সম্পর্কেও একটু জানতে হবে। একটা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? যেমন আই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হার, দেম,
দেয়ার, এগুলোকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে পজেসিভ ফর্ম, যেমন হিস, হার, ইয়োর, মাই, এগুলোকে বলা হয় পজেসিভ ফর্ম। আমি এর আগে যতগুলো ন্যারেশন করিয়েছি সবগুলোর মধ্যেই কিন্তু এই ফর্মগুলোও কিন্তু অনেকাংশে কাজে লেগেছে। তো এটা নিয়ে আমি তোমাদের পরবর্তীতে অন্য একটা ভিডিও করে দিব। আশা করি সেই ভিডিওটা দেখলে তোমরা এই ফর্মগুলো বিষয় সম্পর্কে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবা। এবার আমাদের একেবারে সর্বশেষ যে সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলা হয়? যে বাক্য দ্বারা সুখ, দুঃখ, অবাক হওয়া বোঝায় তাকেই বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে আমরা চিনব? এটা চেনার উপায় হচ্ছে বাক্যের একেবারে শেষে এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়, প্রথম লাইনটা দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। খুব সহজ কথায় এই চিহ্নটা দেখলে আমরা বুঝে যাব যে এই বাক্যটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয়। যদি কোনো বাক্যে হুররা কথাটা লেখা থাকে, মনে রাখবা নর্মালি কিন্তু কেউ যদি খেলায় জিতে তখন কিন্তু তারা বলে যে হুররা, তার মানে আলটিমেটলি হুররা শব্দটা দ্বারা কিন্তু খুশি বোঝায়। তাহলে যদি খুশি বোঝায়, সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট বসে। এরপর আসি, যদি কোনো বাক্যে এলাস কথাটা লেখা থাকে, এলাস কথাটার অর্থ হচ্ছে হায়। এলাস মানে কি? হায়। যখন কোনো ব্যক্তি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে বা কোনো ক্ষতির মধ্যে পড়ে তখনই কিন্তু মানুষ হায় হায় বলে ওঠে। তার মানে এলাসটা কিন্তু মানুষের দুঃখ বোঝায়। তাহলে যদি কোনো বাক্যে তোমরা এলাস দেখতে পাও, তার মানে তুমি বুঝে নিবা যে ওই বাক্যটা হচ্ছে একটা দুঃখ বোঝানো বাক্য, মানে ওই বাক্যটা দ্বারা কারোর কোনো দুঃখ বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে সেইডের পরিবর্তে কি বসবে? এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। আর যদি এই দুইটার মধ্যে কোনোটাই কোনো বাক্যে না থাকে, কোনোটাই যদি না থাকে কিন্তু কোটেশনের শেষে যদি সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাও, আবারও বলছি, কোটেশনের একেবারে শেষের দিকে যদি তোমরা সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাও তাহলে বুঝে নিবা ওই বাক্যটা দ্বারা অবাক হওয়া বোঝায়। তখন সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ ওন্ডার বসে, এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস জানতে পারলাম। যখন এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা খুশি হওয়া বোঝায় তখন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, যখন দুঃখ পাওয়া বোঝায় তখন এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, আর যখন অবাক হওয়া বোঝায় তখন এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট বসে। আর টেন্স এবং পার্সন পরিবর্তন বেসিক চেঞ্জের সেই নিয়ম অনুসারী হবে, মানে আগের নিয়মেই টেন্স এবং পার্সনটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এক্সাম্পলে চলে আসি। সো একেবারে প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো, দ্য বয়েজ সেইড হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই বাক্যটাতে দেখো প্রথমেই কিন্তু হুররা কথাটা লেখা আছে। একটু আগে বলে আসলাম যে যখন কোনো মানুষ অনেক বেশি খুশি হয়ে যায় তখন সে হুররা কথাটা বলে, তার মানে এই বাক্য দ্বারা অনেক বেশি খুশি বোঝানো হয়েছে। আর হুররা থাকলে, আমরা আগের স্লাইডটা থেকে ঘুরে আসি, যদি হুররা থাকে তাহলে আমাদের সেইডের পরিবর্তে কী দিতে হয়? এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। দেখো আমি ঠিক এভাবেই কিন্তু পরের বাক্যটা চেঞ্জ করেছি। দেখো সেইডের পরিবর্তে দ্য বয়েজ, এই যে সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এই এতখানি বাক্য লিখতে হবে সেইডের পরিবর্তে। এরপর হুররাটা এখান থেকে উঠে যাবে, হুররার কোনো কাজ নেই, হুররাটা উঠে যাবে। এরপর বাকি অংশটা দেখো, এখানে দেখো লেখা আছে সাবজেক্ট হিসেবে লেখা আছে উই। উই কথাটা কি? ফার্স্ট পারসন। আমরা জানি উই শব্দের অর্থ কি? আমরা, আমি, আমরা সবসময় ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন প্রথম অংশের সাবজেক্টকে ফলো করে। তাহলে প্রথম অংশের সাবজেক্ট কে ছিল? দ্য বয়েজ। এখন তোমরাই বলো দ্য বয়েজ মানে কি? দ্য বয়েজ মানে হচ্ছে ছেলেগুলো। ছেলেগুলো কি একজন না অনেকজন? অবশ্যই অনেকজন। যদি অনেকজন বোঝায় সেই ক্ষেত্রে আমাদের এখানে দে দিতে হবে। কি দিতে হবে? দে দিতে হবে, এটা মনে রাখবা। যদি অনেকজন বোঝায় তাহলে এখানে উইর পরিবর্তে কী দিতে হবে? দে দিতে হবে। এরপর আমাদের টেন্স পরিবর্তন করতে হবে।
টেন্স পরিবর্তনটা খুবই সহজ। আমরা জানি হ্যাভ হ্যাজের পরিবর্তে কি বসে? হ্যাড বসে। এটা একেবারে সেই বেসিক চেঞ্জের নিয়মে লেখা আছে। হ্যাভ হ্যাজের পরিবর্তে কি বসে? হ্যাড বসে। এরপর দেখো বাকি অংশটা যেভাবে আছে সেম টু সেম দেখে দেখে সেভাবেই বসে। ওন দ্য গেম, ওন দ্য গেম, এখানে আর কোনো পরিবর্তন নাই। এখন দেখো আমাদের সেকেন্ড এক্সাম্পলটা, দ্য ওল্ড ম্যান সেইড টু মি অ্যালাস আই অ্যাম আনডান। তাহলে দেখো তো এই বাক্যটা অ্যালাস লেখা আছে কিনা 2 নম্বর উদাহরণে। যেহেতু এখানে অ্যালাস কথাটা লেখা আছে, আমরা আগের স্লাইড থেকে ঘুরে আসি যে অ্যালাস থাকলে কি দিয়ে করতে হয়। দেখো অ্যালাস থাকলে সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট বসাতে হয়। এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, বিশাল একটা পরিবর্তন। অ্যালাসের পরিবর্তে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। টু মি এই কথাটা উঠে যাবে, এই জিনিসটা এখানে থাকবে না। এবার আমাদের লাস্ট অংশ, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন সবসময়ই প্রথম অংশের সাবজেক্টকে ফলো করে। তাহলে প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে কি? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান শব্দের অর্থ হচ্ছে বয়স্ক লোকটি। তাহলে বয়স্ক লোকটি তার মানে সে একজন ছেলে, আর ছেলেদের পরিবর্তে সবসময় কি বসে? হি বসে। আবারও খেয়াল করো, আমি ফার্স্ট পার্সন, আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন, তাহলে এটা প্রথম অংশের সাবজেক্টকে ফলো করলো। প্রথম অংশের সাবজেক্ট কে আছে? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান যেহেতু একজন বয়স্ক ছেলে ব্যক্তি, কাজে এটার পরিবর্তে কি বসবে? এখানে হি বসবে। তাহলে হি বসালাম। এরপর দেখো এখানে লেখা আছে কি? এম। আমরা জানি এম ইজ আর এর পরিবর্তে কি বসে? ওয়াজ ওয়ার বসে। তাহলে দেখো এম এর পরিবর্তে এখানে কি বসিয়েছি? ওয়াজ বসিয়েছি। এটাও জেনে রাখা লাগবে, সাবজেক্ট যদি একজন হয় তাহলে তার সাথে ওয়াজ বসে, আর সাবজেক্ট যদি অনেকজন হয় তাহলে সেটার সাথে ওয়ার বসে। এখানে আমাদের যে সাবজেক্টটা আমরা লিখেছি হি কিন্তু একজন। দ্য ওল্ড ম্যান, এই বয়স্ক মানুষ কিন্তু একজন, এ কারণে এটার সাথে কি বসবে? ওয়াজ বসবে, কারণ আমরা জানি এক বচনের সাথে সবসময়ই ওয়াজ বসে। সর্বশেষ নিয়মটা দেখো, এক্সাম্পল নাম্বার 3, রনি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। দেখো রনি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই বাক্যে কিন্তু হুররা কথাটাও লেখা নাই, আবার অ্যালাস কথাটাও লেখা নাই। কিন্তু আমরা যদি এই বাক্যের শেষের দিকে তাকাই, দেখো তো এখানে ইট ইজ কথাটা লেখা আছে কিনা। ইট হচ্ছে একটা সাবজেক্ট, আর ইজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যেহেতু এই বাক্যটার শেষে একটা সাবজেক্ট এবং একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এটা কিন্তু আমি আগের স্লাইডে বলেছি, আরেকবার দেখে আসি। দেখো কোটেশনের শেষে যদি সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এটা দ্বারা বাক্যে অবাক হওয়া বোঝায়। কি হওয়া বোঝায়? অবাক হওয়া বোঝায়। এই ক্ষেত্রে আমাদের সেইডের পরিবর্তে কি দিতে হবে? এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট। তাহলে দেখো আমরা এখানে এইভাবে পরিবর্তন করেছি। তাহলে সেইডের পরিবর্তে প্রথমে কি বসবে? এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল। তারপর আসো, আগের স্লাইডে কিন্তু এটাও বলা ছিল যে, সরি এটা আমি লিখতে ভুলে গিয়েছি, বাট মুখে বলে দিই, আমরা যখন পরবর্তী বাক্যটুকু লিখব তখন অবশ্যই আমাদের বাক্যটাকে সাজিয়ে লিখতে হবে। আমি বারবার কিন্তু একটা কথা বলতেছি, প্রত্যেকটা সেন্টেন্সই আমাদের সাজিয়ে লিখতে হবে। আর সাজিয়ে কিভাবে লিখতে হয়? সাবজেক্ট আগে বসে, তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা মূল ভার্ব বসে। তাহলে এই বাক্যটাকে আমি যদি সাজাই, এই বাক্যের সাবজেক্ট কোনটা? ইট। দেখো এই ইটটাকে কিন্তু আমি প্রথমে নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তারপর ইজের পরিবর্তে এখানে কি হয়েছে? ওয়াজ হয়েছে, কারণ আমরা জানি এম ইজ আর এর পরিবর্তে কি বসে? ওয়াজ ওয়ার বসে। তাহলে দেখো তো আমার বাক্যটা সাজানো হলো কি না। প্রথমে সাবজেক্ট বসিয়েছি ইট, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসেছে ওয়াজ। ইজের পরিবর্তে ওয়াজ বসবে, কারণ এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার হয়। এরপর সর্বশেষটুকু এখানে আমি দেখে দেখে এ নাইস বার্ড লিখেছি। দেখো এ নাইস বার্ড লিখেছি, কিন্তু কথা হলো এ নাইস বার্ডের মাঝে আমি একটা অপরিচিত একটা শব্দ নিয়ে এসেছি। সেটা কি? ভেরি। এই ভেরিটা কেন বসলো? এটা একটা এক্সেপশনাল নিয়ম। হোয়াটের পরিবর্তে সবসময়ই ভেরি বসে। হোয়াটের পরিবর্তে কি বসে? ভেরি বসে। দেখো আমাদের প্রশ্নে কিন্তু একটা হোয়াট লেখা ছিল, মূলত এই হোয়াটের পরিবর্তে আমরা এখানে কি এনেছি? এই ভেরি কথাটাকে এখানে এনেছি। তাহলে এই এক্সাম্পলটা আমরা আরেকবার একটু দেখি।
প্রথমে এই বাক্যটাতে যেহেতু শেষের দিকে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব আছে, এ কারণে আমাদের এই বাক্যটা দ্বারা অবাক হওয়া বোঝাচ্ছে। তাহলে বাক্যের শেষে অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্ট থাকলে সেই বাক্য দ্বারা অবাক হওয়া বোঝায়, আর অবাক হওয়া বোঝালে সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট বসে। আর পরবর্তী কোটেশনের অংশটা যখন আমরা সমাধান করতে যাব তখন কিন্তু আমাদের বাক্যটাকে সাজিয়ে লিখতে হবে। তার মানে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তাহলে এখানে সাবজেক্ট কে আছে? ইট। এখানে সাবজেক্ট হিসাবে কে আছে? ইট। দেখো আমি প্রথমে ইটকে লিখলাম, তারপর অক্সিলিয়ারি ভার্ব কে আছে? ইজের পরিবর্তে ওয়াজ লিখলাম। তারপর এইটুকু আমি দেখে দেখে লিখব, এ নাইস বার্ড। কিন্তু এ নাইস বার্ডের মাঝে দেখো এখানে একটা ভেরি কথাটা আমি লিখেছি। ভেরিটা কেন লিখেছি? হোয়াটের পরিবর্তে সবসময়ই ভেরি বসে। আশা করি এক্সক্লামেটরি সেন্টেন্সটাও তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এরপরও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমি তোমাদের এই টিউটোরিয়ালে এক্সক্লামেটরি, অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক যে নিয়মগুলো সেগুলো শেখানোর চেষ্টা করেছি। আর সবগুলোই হচ্ছে অর্থ না বুঝে কীভাবে করা যায়, কারণ আমি কোনো এক্সাম্পলেই তোমাদের কিন্তু অর্থ সম্পর্কে কোনো ধারণা দিইনি। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে একটা পার্ট একটু অর্থের বিষয় ছিল, বাকি সবগুলো পার্টই কিন্তু অর্থ ছাড়াই আমরা করতে পেরেছি। আমি তোমাদের এবার এই 5টা সেন্টেন্সকে মিলিয়ে কয়েকটা প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল তোমাদের পরবর্তী একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সো সবাই পেজে ফলো দিয়ে রেখো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।